নমস্কার, আমি অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক মাসে যে মার্কেট কারেকশান চলেছে তাতে ডিফেন্স ছাড়াও রেলওয়ে স্টকগুলি খুবই কারেক্ট করেছে। বিভিন্ন রেলওয়ে স্টক যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে 30 থেকে 40% অবধি তাদের অল টাইম হাই থেকে নেমে গেছে। তো এতে যারা রেলওয়েতে যারা ইনভেস্টার তাদের মনে প্রশ্ন, তো আমাদের কি করা উচিত? হোল্ড করা উচিত নাকি সেল করে দেওয়া উচিত, নাকি এই কারেকশানে অ্যাড করা উচিত? আবার যারা এতদিন ওয়েট করছিলেন যে এটা রেলওয়ে স্টকটা কিনবেন, তারাও ভাবছেন যে এটা কি এখন আমাদের কেনা উচিত নাকি আরেকটু ওয়েট করা উচিত। তো সেই ব্যাপারটা নিয়েই আজকে আলোচনা করব। এবং যদি দেখেন যে রেলওয়ে স্টকগুলি বিগত 2 থেকে আড়াই বছরে 5 গুণ 10 গুণ বা তার থেকেও বেশি রিটার্ন দিয়েছে। আমার নিজের একটি ভিডিও রয়েছে 2 বছরেরও আগের পুরনো, যাতে আমি কিছু সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম যেগুলি পসিবল মাল্টিব্যাগার হতে পারে। তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এই রেলওয়ে পড়বে। তো স্বাভাবিকভাবেই যে সেক্টরটা 10x বা তার থেকে বেশি রিটার্ন দিয়েছে 2-3 বছরের মধ্যে, সেটা কিছুটা কারেক্ট হওয়াটাও স্বাভাবিক, সেটা বরং একটা হেলদি কারেকশানও বলা যেতে পারে। তো এখানে আমরা প্রথমে কিছু রেলওয়ে স্টক নিয়ে আলোচনা করব, তার ফান্ডামেন্টালস দেখব এবং দেখব যে এদের ফান্ডামেন্টালি কি কিছু রং রয়েছে, কিছু ফান্ডামেন্টালি কি ভুল হয়েছে যার জন্য এই স্টকগুলো এরকমভাবে কারেক্ট করছে। তারপর আমরা বাকি অ্যাসপেক্টগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব টিটাগার সম্পর্কে। টিটাগার একটি সরকারি পিএসইউ কোম্পানি। এই কোম্পানিটির মূল কাজ হচ্ছে ওয়াগন ম্যানুফ্যাকচারিং। তো এটা যদি দেখেন, এটার অল টাইম হাই প্রায় 1900-র কাছাকাছি, সেখান থেকে 1221 হয়ে গেছে, 1200-র একটু ওপরে চলে গেছে, অর্থাৎ প্রায় 30% ডাউন হয়েছে তার অল টাইম হাই থেকে। PE 53+, তো মোটামুটি এক্সপেন্সিভ বলা যেতে পারে। আচ্ছা, এবার এর আমরা ফিনান্সিয়াল সামারি দেখি। ফিনান্সিয়ালি স্টকটি কিন্তু 2022-এর 1400 কোটি প্লাস থেকে 23-এ হয়েছে প্রায় 2800 কোটি, প্রায় 100% রেভিনিউ বেড়েছে। আবার 23 থেকে 24-এও 2800 থেকে 3800 কোটি পেরিয়ে গেছে, অর্থাৎ এখানেও ভালো রেভিনিউ বেড়েছে। যদি আমরা প্রফিট দেখি, প্রফিটেও দেখব যেখানে এটি মার্চে মানে 22-এ লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে 23-এ 130 কোটি লাভ দিচ্ছে এবং 24-এ এটা ডাবলেরও ওপর হয়ে 286 কোটি হয়ে গেছে। অর্থাৎ রেভিনিউ এবং প্রফিটেবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই টিটাগারে। আচ্ছা, এবার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি টিটাগারের ক্ষেত্রে, তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং যেটা সরকারের কাছে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেটা হচ্ছে 40%-এর ওপর, প্লেজিং নগণ্য বলা যায়। এফআইআই হোল্ডিং 16%-এর ওপর এবং ডিআইআই হোল্ডিং 12%+, অর্থাৎ এফআইআই এবং ডিআইআই দুজনে মিলে প্রায় 29% স্টকটা হোল্ড করে, যেটাকে নর্মালি একটা ভালো হেলদি সাইন হিসেবে মনে করা হয়। নেক্সট আমরা যে রেলওয়ে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্স ম্যাকো রেল। এটাও রেলওয়ে ওয়াগন এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজকর্মের সঙ্গে যুক্ত রেলওয়ের, এটি একটি প্রাইভেট কোম্পানি। তো এই স্টকটি অল টাইম হাই ছিল প্রায় 300-র কাছাকাছি, সেখান থেকে নেমে এসছে 220+, অর্থাৎ টেক্স ম্যাকো রেল 25% ডাউন হয়েছে। PE 44+, তো মোটামুটি এক্সপেন্সিভ বলা যায়। আচ্ছা, এবার যদি তার ফিনান্সের দিকে দেখি আমরা, তাহলে 2022-এর 1600 কোটি থেকে 23-এ 2200 কোটি প্লাস, 24-এ সেটা 50%-এরও ওপর বেড়ে হয়ে গেছে 3500 কোটি। প্রফিট 20 কোটি থেকে 26 কোটি হয়ে এখন হয়েছে 113 কোটি। শুধু 2023 থেকে 24-এর মধ্যেই প্রফিট বেড়েছে প্রায় 4 টাইমস। অর্থাৎ ফান্ডামেন্টালি ফিনান্সিয়ালি কোনো সমস্যা নেই, রেভিনিউ এবং ফিনান্স খুব ভালোভাবে, কিন্তু রেভিনিউ এবং প্রফিটেবিলিটি কিন্তু খুব ভালোভাবে বাড়ছে স্টকটির। আচ্ছা, এর যদি আমরা প্রোমোটার হোল্ডিং দেখি, প্রোমোটার হোল্ডিং 48%+, গুড। এফআইআই হোল্ডিং প্রায় 8%, ডিআইআই হোল্ডিং 7%+। তো এফআইআই আর ডিআইআই মিলে প্রায় 15% স্টকটার হোল্ড করছে, যেটা ভালো। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই ইরকনে। ইরকন ইন্টারন্যাশনাল, এটাও একটি পিএসইউ কোম্পানি। এটার
20+ তো খুবই ভালো, মানে ওভার ভ্যালুড একদমই বলা যাবে না, যেহেতু 20তে পি রয়েছে, ঠিকঠাক বলা যেতে পারে। আর হচ্ছে এর হাই 351 ছিল, সেখান থেকে এখন হয়ে গেছে 217, অর্থাৎ 35% ডাউন। তো অল টাইম হাই থেকে বেশ কিছুটা কারেক্ট করেছে। এবার যদি আমরা ফিনান্স দেখি তো 7,300 কোটি থেকে 10,000 কোটি পেরিয়েছে, তারপর 24-এ 12,000 কোটি পেরিয়ে গেছে, অর্থাৎ রেভিনিউ প্রায় 70 থেকে 80% বেড়েছে 22 থেকে 24-এর মধ্যে। প্রফিট যেটা 592 কোটি ছিল, সেখান থেকে 765 কোটি এবং এখন 930 কোটি, অর্থাৎ প্রফিটও যথেষ্ট বেড়েছে রেভিনিউয়ের সাথে সাথে, অর্থাৎ ফান্ডামেন্টালি এটা একটা ভালো সাইন বলা যেতে পারে। প্রোমোটার হোল্ডিং এগেন গভর্নমেন্ট স্টক, তো 65% প্লাস রয়েছে। এফআইআই হোল্ডিং প্রায় 4%, ডিআইআই 1.5% মতো। তো ঠিক আছে, কিছু সেরকম সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, নেক্সট হচ্ছে রেলটেল। রেলটেল হচ্ছে রেলের টেলিকমের সঙ্গে যুক্ত, রেলওয়ে টেলিকমের সঙ্গে যুক্ত একটা স্টক। এর P50+, তো মোটামুটি অবশ্যই এক্সপেন্সিভ স্টক হয়ে গেছে বর্তমানে। 617 অল টাইম হাই থেকে কারেক্ট করে 420 গেছে, অর্থাৎ 30% ডাউন। তা সত্ত্বেও এখনও কিছুটা ওভার ভ্যালুড স্টক তো বটেই। তো যদি রেভিনিউ দেখেন তাহলে 1500 কোটি থেকে বেড়ে হয়েছিল 2000 কোটি 23-এ প্রায়, এবং এখন 2500 কোটি পেরিয়ে গেছে। প্রফিট 208 কোটি থেকে একটু কমে গেছিলো 23-এ, তারপর আবার 24-এ 246 কোটি। তো রেভিনিউ খুব ভালোভাবে বেড়েছে, প্রফিট অতটা না বাড়লেও মোটামুটিভাবে বেড়েছে বলা যেতে পারে। তো এটাও গভর্নমেন্টের স্টক। তো প্রোমোটার হোল্ডিং 72% প্লাস, এফআইআই হোল্ডিং 3%-এর ওপর, ডিআইআই 0.2%। ডিআইআই হোল্ডিং একটু কম, কিন্তু এফআইআই হোল্ডিং রয়েছে, প্রোমোটার হোল্ডিংও সরকারের কাছে যথেষ্ট ভালোভাবে রয়েছে। নেক্সট আসি একটা, যেটা রিটেল ইনভেস্টার্স, আমাদের মতো রিটেল ইনভেস্টার্সদের একটা অত্যন্ত প্রিয় স্টক, সেটা হচ্ছে আরভিএনএল, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। রেলওয়ের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত কাজকর্ম করে। P66-এর ওপর, বেশ এক্সপেন্সিভ ওভার ভ্যালুড স্টক। অল টাইম হাই 647 ছিল, সেখান থেকে কমে 470+ হয়েছে, অর্থাৎ 30% ডাউন আছে। তা সত্ত্বেও এখনও এক্সপেন্সিভ রয়েছে। এর রেভিনিউ কিন্তু অতটা ভালোভাবে বাড়েনি বাকি স্টকগুলোর মতো। 19,000 কোটি প্লাস থেকে 20,000 কোটি এবং সেখান থেকে 21,000 কোটি রেভিনিউ বেড়েছে একটু একটু করে, কিন্তু অতটা গ্রোথ হয়নি। প্রফিটও 1100 কোটি থেকে 1300 কোটি থেকে 1500 কোটি প্লাস। তো রেভিনিউ এবং প্রফিট স্টেডি গ্রোথ দেখাচ্ছে, কিন্তু খুব বেশিভাবে বাড়ছে এমন নয় আরভিএনএলের ক্ষেত্রে। কিন্তু এর অর্ডার বুক প্রচুর, তো ফিউচার ভালোই বলা যেতে পারে। হয়তো প্রোমোটার হোল্ডিংস প্রায় 73%, এফআইআই হোল্ডিং 5%-এর ওপর। এবং দেখবেন যে জুন কোয়ার্টার থেকে এফআইআইরা হোল্ডিং বাড়িয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে। জুন কোয়ার্টারে যেখানে 3% ছিল এফআইআই হোল্ডিং, সেটা বাড়িয়ে হয়েছে 5% প্লাস। ডিআইআই হোল্ডিং 6% প্লাস। তো ডিআইআই এফআইআই মিলে প্রায় 12% হোল্ড করছে এই স্টকটার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আসি আর একটা আমাদের রিটেলদের খুব প্রিয় স্টক, যেটা রেলওয়ে ফিন্যান্সের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে IRFC, ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড। এই স্টকটি অল টাইম হাই 229 ছুঁয়েছে। যাদের মনে থাকবে যে কয়েক বছর আগেও স্টকটি 22, 23, 24-এ ট্রেড করতো, এখন 229-এর অল টাইম হাই ছুঁয়ে 155 লেভেলে নেমেছে, অর্থাৎ এটি প্রায় 30% ডাউন রয়েছে। P31 খুব একটা এক্সপেন্সিভ নয়, কিছুটা এক্সপেন্সিভের দিকে, স্লাইডলি এক্সপেন্সিভ বলা যেতে পারে। আচ্ছা, রেভিনিউ যদি দেখা যায় 20,000 কোটি থেকে 23-এ 23,000 কোটি পেরিয়ে তারপর এখন 26,000 কোটি পেরিয়েছে। রেভিনিউ গ্রোথ মোটামুটি ঠিকঠাক। প্রফিটেবিলিটি 6,000 কোটি থেকে 6,100 প্লাস, তারপর 6,400 প্লাস। রেভিনিউ এবং প্রফিট মোটামুটি ভালোভাবেই স্টেডিলি বাড়ছে দেখা যাচ্ছে। হয়তো খুব বেশি পরিমাণে বাড়ছে না, কিন্তু স্টেডি গ্রোথ দেখা যাচ্ছে রেভিনিউ এবং প্রফিটেবিলিটিতে। আচ্ছা, প্রোমোটার হোল্ডিং 86% প্লাস, গভর্নমেন্টের কাছেই আছে। এফআইআই তো যেহেতু ম্যাক্সিমামই গভর্নমেন্টের কাছে, তো এফআইআই এর কাছে
1% প্লাস, আর ডিআইআই এর কাছেও 1% প্লাস। নেক্সট আর একটা খুব জনপ্রিয় স্টক, সেটা হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসির কথা সকলেই জানেন, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েতে ক্যাটারিং এবং টিকিটিংয়ের সঙ্গে যুক্ত। টিকিটিংয়ের ক্ষেত্রে এটা ইন্ডিয়ান রেলওয়ের প্রায় একটা মনোপলি স্টক। P60 এক্সপেন্সিভ স্টক, ওভারভ্যালুড স্টক অবশ্যই বলা যায়। হাই অল টাইম হাই 1100 প্লাস ছুঁয়েছিল, তারপর এখন 821, অর্থাৎ 30% প্রায় ডাউন হয়েছে। রেভিনিউ কিন্তু 23-এ 3500 কোটি থেকে 24-এ 4200 কোটি, অর্থাৎ রেভিনিউ প্রায় 20%-এর ওপর বেড়েছে। প্রফিটেবিলিটি 1000 কোটি থেকে 1100 কোটি প্লাস, প্রফিটেবিলিটিও প্রায় 11% মতো বেড়েছে। তো এটা ঠিক আছে, মোটামুটি ভালোই গ্রোথ বলা যেতে পারে। প্রোমোটার হোল্ডিং 62% প্লাস, এফআইআই প্রায় 8%, ডিআইআই 13% প্লাস। এফআইআই আর ডিআইআই মিলিয়ে 20%-এর ওপর স্টকটাতে হোল্ড করছে। এটা নর্মালি একটা হেলদি সাইন হিসেবে দেখা যেতে পারে, তো সেরকম কিছু অসুবিধে নেই। তো এই কটা স্টকে আলোচনা করলাম। তো আলোচনা থেকে মোটামুটিভাবে বোঝা যায়, যদিও স্টকগুলি একটা রান আপ দিয়েছে এবং রান আপ দেওয়ার ফলে স্টকগুলি এখন একটা মোটামুটি এক্সপেন্সিভ জায়গায় রয়েছে, কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু কোনো স্টকেই সেরকম কিছু প্রবলেম নেই। রেভিনিউ হোক, প্রফিটেবিলিটি হোক, প্রোমোটার হোল্ডিং হোক, এফআইআই ডিআইআই হোল্ডিং হোক, সেটা একটা মোটামুটি ভালো জায়গায় আছে। এবার আমরা দেখব যে ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে বর্তমান সরকারের স্ট্যান্ড কি, যেহেতু এই সেক্টরটা পুরোপুরি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত সেক্টর। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পলিসির দ্বারা এই সেক্টরের ভাগ্য নির্ধারিত হয়। তো বর্তমান গভর্নমেন্টের এই সেক্টরটায় স্ট্যান্ড কী রয়েছে এবং আগামী দিনে এর গ্রোথ আর প্রসপেক্ট কী রয়েছে, এটা একটু সংক্ষেপে দেখে নেব। প্রথমেই আমরা দেখব এর বাজেট। আমরা যদি দেখি, এবারে 2024-25-এর বাজেটে স্টকটি এর রেলওয়ে বাজেট হয়েছে 2,62,000 কোটির ওপরে, রেকর্ড বাজেট এবারের বাজেটে পেশ করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে। এবং আমরা যদি দেখি যে বিগত কয়েক বছরে 10-15 বছর বা তার ওপরের যদি চার্ট দেখি, তাহলে রেলওয়ে বাজেট যথেষ্ট বেশিভাবে বৃদ্ধি পেয়েছে। এবং 2014 সালে যে রেলওয়ে বাজেট ছিল মাত্র 35,000 কোটি টাকা, সেই রেলওয়ে বাজেট বেড়ে হয়েছে 2,62,000 কোটি টাকা। এটা একটা বিশাল বৃদ্ধি মাত্র 10 বছরের মধ্যে। অর্থাৎ বলা যেতে পারে যে গভর্নমেন্টের স্ট্যান্ড রেলওয়ের প্রতি খুবই পজিটিভ, একটা পজিটিভ আউটলুক নিয়ে গভর্নমেন্ট চলছে। এছাড়া অন্য বিষয়ের মধ্যে যদি দেখা যায় যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের কথা, তাহলে দেখা যাবে যে লাস্ট 10 বছরে 2014 থেকে 24-এর মধ্যে 31,000 কিলোমিটারের ওপর রেলওয়ে লাইন পাতা হয়েছে নতুন করে। 2014-15 সালে যেখানে প্রতিদিন মাত্র 4-5 কিলোমিটার করে রেলওয়ে লাইন পাতা হতো, সেখানে সেইটাই বেড়ে 2023-24 সালে 14-র ওপর চলে গেছে। অর্থাৎ বর্তমানে প্রায় প্রতিদিন 14 থেকে 15 কিলোমিটার রেলওয়ে লাইন নতুন করে পাতা হচ্ছে ভারতবর্ষে। রেলওয়ে ইলেকট্রিফিকেশানের দিকটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে রেলওয়ে ইলেকট্রিফিকেশান 2014 অবধি, মানে স্বাধীনতার পর থেকে শুরু করে 2014 অবধি হয়েছিল 21,000 কিলোমিটার। সেখানে মাত্র 10 বছরে সেটা 41,000 কিলোমিটারের ওপর চলে গেছে রেলওয়ে ইলেকট্রিফিকেশান। এরপর আমরা যদি আলোচনা করি বন্দে ভারত সম্পর্কে। বন্দে ভারত সম্পর্কে আপনারা নিশ্চয়ই সকলেই কম বেশি জানেন যে ভারতের একটি সেমি স্পিড ট্রেন এবং 100-র ওপর বন্দে ভারত বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলছে। এবং কিছুদিন আগে সেপ্টেম্বরেও প্রধানমন্ত্রী আরও নতুন 6টি বন্দে ভারতের শুভ সূচনা করেছেন। এবং বন্দে ভারতের ক্ষেত্রে বর্তমান বন্দে ভারত ছাড়াও বন্দে ভারত 2 বলে একটি মিশন নেওয়া হয়েছে, যেখানে বন্দে ভারতকে আরও ইভলভ করা হচ্ছে। এর বিভিন্ন ফিচার্স, সিকিউরিটি ফিচার্স ইত্যাদি অনেক বেশি বাড়বে। এবং আরেকটাও জিনিস খুব ভালো যেটা হচ্ছে যে এই বন্দে ভারত এবং অন্যান্য এই রেলওয়েগুলো যা তৈরি হচ্ছে সব কিছুই হচ্ছে ইন্ডিয়াতে। আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্ট
নেওয়া হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তারা এই সবই ভারতবর্ষে তৈরি করছে। ফলে ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানিগুলোই এর দ্বারা উপকৃত হবে এ কথা বলাই যেতে পারে। এবং বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে এবং দ্রুতই ভারতবর্ষের বহু রুটে বন্দে ভারত স্লিপার চলবে। এবং বন্দে ভারত স্লিপারের লুক আপনারা নিশ্চয়ই দেখেছেন, রেলওয়ে আউট করেছে খুব অত্যাধুনিক এবং কমফোর্টেবল লুক একটা বন্দে ভারত স্লিপার ট্রেনগুলিকে দেওয়া হয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এছাড়া যদি দেখা যায় যে রেলওয়ে অ্যানাউন্স করেছে যে ভবিষ্যতে আর কোনো ওয়েটিং থাকবে না, ভবিষ্যতে ভারতীয় বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে ওয়েটিং শেষ করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা জানেন সকলেই যে এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটতে গেলে অনেক সময় দেখা যায় আমরা কনফার্ম টিকিট পাই না, ওয়েটিং লিস্টে চলে যায়। কিন্তু এই ওয়েটিং লিস্ট বর্তমান রেলমন্ত্রী যিনি রয়েছেন অশ্বিনী বৈষ্ণব, তিনি ঘোষণা করেছেন যে আগামী 5-6 বছরের মধ্যে রেলওয়েতে আর কোনো ওয়েটিং থাকবে না। এই কথাটার অর্থ নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন। তাহলে প্রচুর পরিমাণে আরও নতুন ট্রেন ট্র্যাকে নামাতে হবে এবং আরও প্রচুর রেলওয়ে ট্র্যাক বাড়াতে হবে, তাহলেই কিন্তু ওয়েটিং লিস্ট আমরা আগামী 5-6 বছরের মধ্যে শেষ করে দিতে পারবো। তো এটাও রেলওয়ের ক্ষেত্রে একটা খুব ফিউচার খুবই ব্রাইট। এছাড়াও আরেকটা যদি সেক্টর রেলওয়ের সঙ্গেই যুক্ত বলা যেতে পারে সেটা হচ্ছে মেট্রো রেল। আমরা কলকাতার বাসিন্দারা, যেহেতু কলকাতার মেট্রো হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম মেট্রো, আমরা বহু আগে থেকেই মেট্রোর কথা জানি। কিন্তু বর্তমানে গোটা ভারতবর্ষে 17টি শহরে মেট্রো রেল চলছে এবং 930 কিলোমিটারের ওপর লাইনে মেট্রো চলছে। কিন্তু এবং বর্তমানে ভারতবর্ষের মেট্রো লাইনের দিক থেকে বর্তমানে ভারতবর্ষ তৃতীয় হায়েস্ট জায়গায় রয়েছে আফটার ইউএসএ অ্যান্ড চায়না। এবং আরও নতুন করে 20টার ওপর শহরে মেট্রো রেল ঘোষণা হয়েছে, নতুন অনেক শহরে মেট্রো রেলের কাজ চলছে এবং কয়েক বছরের মধ্যেই সেই শহরগুলিতে কিন্তু মেট্রো রেল চলা শুরু করবে। এবং বর্তমান শহরগুলোতেও যেগুলোতে অলরেডি মেট্রো আছে সেগুলোতেও খুব দ্রুত এক্সপ্যানশন হচ্ছে। আপনারা যারা কলকাতায় থাকেন তারা বা কলকাতায় আসেন পশ্চিমবঙ্গের মানুষ সকলেই জানেন যে কি আগে আমরা সেই একটাই যে দমদম টু গড়িয়া লাইন ছিল, বর্তমানে সেখান থেকে ইয়েলো লাইন, ব্লু লাইন, গ্রিন লাইন নতুন আসছে এবং কলকাতা এবং কলকাতার উপকণ্ঠেও মেট্রো পৌঁছে যাচ্ছে। এইভাবেই ভারতের সব জায়গায় মেট্রোর কিন্তু এক্সপ্যানশন ঘটছে। এছাড়াও যদি আরেকটা আমরা জিনিস দেখি সেটা হচ্ছে বিভিন্ন রেলওয়ে কোচ এবং রেলওয়ের সঙ্গে যুক্ত অন্যান্য জিনিসের এক্সপোর্ট। বর্তমান ভারতবর্ষের বিভিন্ন রেলওয়ে কোচ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো বিদেশে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করছে, যেটা আগে এতটা পরিমাণে ছিল না এবং খুব এক্সপোর্ট বাড়ছে এবং এই এক্সপোর্ট ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সব দিক থেকেই বোঝা যাচ্ছে যে ভারতীয় রেলওয়ের যে গ্রোথ স্টোরি, যেটা ইন্ডিয়া স্টোরি, সেটা খুবই কম্প্যাক্ট রয়েছে। হ্যাঁ, এবার স্টক মার্কেট টানা বাড়ে না, যে সেক্টরগুলো বা যে শেয়ারগুলো অনেকটা বাড়ে সেটা কিছুটা পড়ে যায়। তো এখানে ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে রেলওয়ে স্টকগুলিও যেহেতু অনেকটা বেড়ে গেছে, কিছুটা কারেক্ট হয়েছে এবং এমন কেউ এক্সপেক্ট করবেন না যে আগামী 1-2 বছরের মধ্যে আবার 5x 10x হয়ে যাবে। কিন্তু যেহেতু এই সেন্ট্রাল গভর্নমেন্ট থাকলে রেলওয়ে গ্রোথ স্টোরি ইনট্যাক্ট রয়েছে এবং আগামী দিনেও রেলওয়ে কোম্পানিগুলির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে। এইভাবে রেলওয়ের গ্রোথ হলে এই ভিডিওটা সম্পূর্ণরূপে এডুকেশনাল পারপাসে করা, এটা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয় এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইসারদের সঙ্গে কথা বলেই আপনারা এই ব্যাপারে ডিসিশান নেবেন। এবং সকলে খুব ভালো থাকবেন, খুশি থাকবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে হলে চ্যানেলটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আরও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের ভিডিও চাই তো সেইগুলো আপনারা কমেন্ট সেকশানে লিখতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।